বসন্ত ঋতু অনেক দিন আগেই এসে গেছে। শুরু হয়ে গেছে বসন্ত উৎসব। সারা ভারত জুড়ে রঙের এই উৎসবের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছিলাম গত কয়েকদিন থেকে। চারিদিকে পলাশের লাল রং আকাশকে রঙিন করে তুলেছে। মানুষের মনের মধ্যে একটা উচ্ছল ভাব, একটা উৎসবে তারা প্রবেশ করবে। এই রঙের উৎসবকে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু মূলত তিনটে নামের সাথে আমরা বাঙালিরা পরিচিত, যেমন হোলি, দোল আর বসন্ত উৎসব। এটা নিছকই একটা আনন্দ উৎসব। এই উৎসবের অন্যান্য উৎসবের মতোই একটা ধর্মীয় অনুষঙ্গ যেমন আছে, তেমনি এর সামাজিক একটা প্রসারতাও রয়েছে। ধর্মীয় অনুষঙ্গের মধ্যে যেটা আমরা জানতে পাই যে এই ফাগুন পূর্ণিমায় এই উৎসব হয়, এর সাথে রাধা এবং কৃষ্ণের যে প্রেম লীলা, তার একটা চমৎকার অনুষঙ্গ আছে। সেটা সেইভাবে যারা আন্তরিকতার সাথে ধর্মীয় অনুষঙ্গ দিয়ে পালন করবেন সেটা ঠিকই, কিন্তু তার সাথে সাথে এর যে আনন্দ, যে উৎসব, রঙের যে উৎসব, সেখানে কিন্তু মোটামুটি সবাই সামিল হতে পারে এবং হতেও সেটা দেখাও গেছে অতীতে। সেই রকমই কিছু স্মৃতি আমার আছে, আমি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করব। আমার স্মৃতি সবসময় দুভাগে ভাগ হয়, একটা আমার গ্রাম এবং শহর। আমার গ্রাম হয়তো আপনারা জানেন, মুর্শিদাবাদের শক্তিপুর গ্রাম, একটা 200 কিলোমিটার দূর কলকাতা থেকে। এই গ্রামের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো, এই গ্রামটাকে রাজ্য সড়ক দুভাগে ভাগ করেছে। মাঝখানে একটা রাস্তা, তার পূর্ব দিকে আমাদের হিন্দু ভাইরা থাকেন, পশ্চিম দিকে আমরা থাকি। এবার ওই রাস্তা জুড়ে হয় এই দোলের উৎসব, আমরা বলতাম রং খেলা। কিন্তু কখনোই দুটো জিনিস আমি দেখিনি, যে সমস্ত মুসলিম লোকরা যাতায়াত করছেন বা দোকানে যারা আছেন তাদেরকে জোর করে রং দেওয়া হয়েছে, বা এই রং খেলাকে কেন্দ্রে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা দেখেছি সকলেই, মুসলমানরা হয়তো গায়ে রংটা মাখতেন না, কিন্তু তারা যারা রং খেলা করছেন তাদেরকে দেখে আনন্দ পেতেন। এইভাবে একটা রঙের উৎসবের আনন্দ কিন্তু আমরা তখন পেতাম। আমি যখন কলকাতায় আছি তখনও কলেজে বন্ধুরা রং খেলতো, কিন্তু তার ধরনটা একটু অন্যরকম ছিল। শুকনো আবির নিয়ে আসতো তারা, সে আবিরের হয়তো একটা ছিটেফোঁটা অংশ আমাদের গায়ে দিত বা কপালে দিত, কিন্তু খুব একটা মার্জিত ভাব নিয়ে সেই রং খেলা হতো। কিন্তু আমরা ওই যে জিলিপি এবং কচুরি খেতাম, মানে আলুর দম দিয়ে, সেটা ছিল খুব আনন্দ। তো এইভাবে একটা আমরা কিন্তু সামিল হয়ে পড়তাম এই উৎসবটার সাথে। তারপর আমি কলকাতায় এসে রং খেলার যে আরেকটা সংস্করণ বসন্ত উৎসব, তার সাথেও পরিচিত হলাম। আমি যেহেতু সবসময় একটা সাংস্কৃতিক যোগ আমার সাথে ছিল, আমি বিভিন্ন নাট্য সংস্থা বা সাংস্কৃতিক সংস্থায় যেতাম, সেখানে দেখতাম একটা বসন্ত উৎসব হতো, যে উৎসব রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শুরু করেছিলেন। সেই উৎসবেরই মানে ছোট ছোট সংস্করণ কলকাতায় বিভিন্ন জায়গায় হতো, আমিও সেখানে সামিল হয়েছি। খুব নিছক গান বাজনা হতো এবং ওই খাওয়া দাওয়া হতো। ফলে একটা জাস্ট আনন্দ উৎসবের একটা প্রতিরূপ আমার কাছে ধরা পড়েছে সব সময় বসন্ত উৎসব বা এই দোল। হোলিটাকে আমরা বলতাম যে এটা নন বেঙ্গলিরা পালন করেন, ফলে সেই হোলির সেইভাবে কোনো সময় সামিল হওয়া বা দেখা আমার সুযোগ হয়নি। আমার অনেক বন্ধুবান্ধব রয়েছেন শান্তিনিকেতনে, বিশ্বভারতীর সাথে যুক্ত। তাদের আহ্বানে, তাদের আমন্ত্রণে
আমি অনেকবার বসন্ত উৎসবে যোগ দিয়েছি শান্তিনিকেতনে। সেখানেও দেখতাম যে একটা অন্য রকম সংস্করণ। সেখানে আমি ওই ধর্মীয় অনুষঙ্গ তেমন কিছু ছিল না। সেখানে রবীন্দ্রনাথের লেখা বসন্ত উৎসবকে কেন্দ্র করে গান এবং একটা বৈতালি মিছিল, একটা সেই সারাদিন একটা আনন্দ, বিকেলের দিকে একটা মঞ্চ অনুষ্ঠান, সে এক অনাবিল আনন্দ আমরা উপভোগ করতাম। আমি তথ্যচিত্র করি তো, সেই জন্য অনেক সময় তথ্য ঘাঁটতে গিয়ে কতগুলো বিষয়ও আমি জানতে পেরেছি যে দিল্লির মুঘল বাদশারা তারাও এই দোল উৎসবকে উৎসাহিত করার জন্য তারা নিজেরা লালকেল্লায় দোল উৎসবের আয়োজন করতেন এবং সেটা কিন্তু বহুদিন ধরে চলেছে। আমরা জানি দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, শেষ মুঘল সম্রাট, তিনি একজন কবি ছিলেন, তাই এই দোল উৎসব বা হোলিকে নিয়ে তিনি কবিতাও লিখেছেন। এইরকম আমরা আমির খুসরু বা আরও অনেক বড় বড় কবি এবং সাম্প্রতিককালে এখনও যিনি বেঁচে আছেন কবি এবং গীতিকার জাভেদ আখতার, তাকেও দেখি আমরা অনেক চলচ্চিত্রে তিনি এই দোলকে নিয়ে খুব চমৎকার চমৎকার গান লিখেছেন। এরকম শুধু আমি একটা নাম বললাম, আরও অনেকেই আছেন। আমরা নওশাদকে জানি, মোহাম্মদ রফিকে জানি, যারা এই সিনেমায় যখন দোল বা এই ধরনের অনুষঙ্গ এসেছে তারা গান রচনা করেছেন, গান গেয়েছেন। আমাদেরকে একটা যে গঙ্গা যমুনী যে আমাদের একটা সংস্কৃতি, যে মিলিত সংস্কৃতি একটা, সেখানে কিন্তু সাম্প্রদায়িক কোনো ভেদভাব কোনো কালেই আমি দেখিনি এবং শুধু আমার জীবনে নয়, আমি একটা ভারতীয় জনজীবনে সেটা কোনো দিন শুনিনি। আমি সম্প্রতি একটা তথ্যচিত্র করেছি ওয়াজেদ আলী শাহকে নিয়ে, মেটা ব্রিজের নবাব। তিনি শাসক ছিলেন অযোধ্যার, কিন্তু তিনি আবাদের শাসক ছিলেন। উত্তরপ্রদেশ একটা জায়গা আছে আবাদ। তিনি যখন বন্দী হয়ে মেটা ব্রিজে এনেছিল ব্রিটিশরা তাকে, সে অনেক ঘটনা। পরবর্তীকালে যখন তিনি থিতু হলেন, এই মেটা ব্রিজে তিনি সেই নতুন করে একটা লখনৌ তৈরি করেছিলেন বলা যায়। তো এই দোল উৎসব তিনি নিজের মতো করে পালন করতেন। তিনি ছিলেন কবি এবং কত্থক ডান্সার এবং একটা মস্ত বড় একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তিনি ছিলেন। তিনি নিজে শ্রীকৃষ্ণ সাজতেন এবং তার ওখানে থাকা মহিলারা কেউ রাধা সাজতেন। এইভাবে তিনি রাধা কৃষ্ণের পাঠ তিনি করতেন এবং সেটা সেই সময়কার বাঙালি সংস্কৃতি মনস্ক মানুষরা তার সেই প্রদর্শন দেখতেন। ফলে বাংলায় যে একটা আবাদি কালচার এবং এই যে হোলি কালচার ওয়াজেদ আলী শাহ খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন। তো এইভাবে আমাদের হোলি, দোল, বসন্ত উৎসব সামগ্রিকভাবে আমাদেরকে বারবার আমাদের যে একটা যৌথ যুক্ত সংস্কৃতি, যে যুক্ত সাধনা ভারতবর্ষের, তাকে বারবার মনে করিয়ে দেয়। কিন্তু এখন পরিস্থিতি আপনারা সকলে আমার সাথে স্বীকার করবেন খানিকটা পাল্টে গেছে। এখন এই ধর্মীয় উৎসবগুলো আসলে পারে একটু যেন কোথাও মনের মধ্যে ভয় বা শঙ্কা তৈরি হচ্ছে যে এটাকে কেন্দ্র করে না আবার কোনো সাম্প্রদায়িক অশান্তি শুরু হয় কোথাও। তার সম্ভাবনা আছে হয়তো বলেই পুলিশ অনেকভাবে সতর্কতা জারি করেছে। তো আমি একজন সাধারণ এই দেশের নাগরিক হয়ে, এই একজন বঙ্গবাসী হিসাবে আমি এই দেশের মানুষকে অনুরোধ করব, উৎসবটাকে উৎসবের মতোই নিন। দেখুন, এই যে হোলি বা দোল যাই বলুন, এই উৎসবের আর একটা অনুষঙ্গ আছে, সেটা হলো মানুষের মধ্যে দেশ ভেদ, বিভেদ, হিংসা এবং দুশ্মনী, এই সমস্তগুলোকে ভুলে একে অপরকে ভালোবেসে রং দিয়ে তাকে উৎসবে সামিল করা এবং পুরনো কথাকে ভুলে যাওয়া, এটাও কিন্তু এই দোল উৎসবের আর একটা সামাজিক তাৎপর্য। এই কথাগুলো মনে রেখে আপনারা সকলেই উৎসবে সামিল হবেন এবং এই উৎসবকে করে তুলবেন সত্যিই রঙিন, আনন্দের উৎসব হয়ে উঠুক। ভারতবর্ষ খুব সুন্দর হয়ে উঠুক, যেন কোনো সম্প্রদায়ের মানুষ এই দেশে থাকতে
তার যেন মনের মধ্যে কোনো ভয় ভীতি সঞ্চার তৈরি না হয়, একটা এইরকম পরিবেশ তৈরি করুন। এইটুকু আবেদন রেখে আজকে আমার এই বসন্ত উৎসবের বার্তাটুকু দেওয়া। আপনারা সকলেই ভালো থাকবেন এবং উৎসবকে উৎসবের মতো করে উৎসবের সমস্ত আনন্দকে শুষে নেবেন, এইটুকু আমার বার্তা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।